নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। ওয়ানিক্স ব্যাট প্রেজেন্টস স্টেডিয়াম বুলেটিনে সকলকে জানাই স্বাগত। অবশ্যই অন্যান্য দিনের মতো আজও কিন্তু আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে আলোচনা হবে ক্রিকেট এবং ফুটবল নিয়ে। অবশ্যই সেই আলোচনায় থাকছে ভারত এবং বাংলাদেশ ম্যাচ এবং সেই সব সংক্রান্ত বিষয়ে যে আলোচনা হবে, সেই আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তোমাকে স্বাগত জানাই আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে। জয়জ্যোতি, আমরা দেখেছি যে গতকালও কিন্তু রীতিমতো বৃষ্টিতে পণ্ড হয়েছে ভারত বাংলাদেশ ম্যাচ এবং আজও ঠিক একই রকম ভাবে আমরা সেই ছবি দেখেছি এবং আজও একটি বলও খেলা যায়নি। তাহলে আগামীকাল অর্থাৎ চতুর্থ দিনে কি ভারত বাংলাদেশ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে? আবহাওয়া পূর্বাভাস কি বলছে? দেখো স্বর্ণালী, যেটা আজকের খবর সেটা হচ্ছে যে প্রথম থেকে আকাশ মেঘলা ছিল এবং মনে করা হচ্ছিল হয়তো ম্যাচ হলেও হতে পারে। তবে আউটফিল্ড একদম স্যাঁতসেঁতে থাকার কারণে আম্পায়ার কিন্তু এর আগে মানে ৩-৪ বার ইন্সপেকশনে আসেন এবং তিনি পরিষ্কারভাবে জানান যে এই যে মাঠের অবস্থা তাতে কোনোভাবেই কিন্তু ম্যাচটা করা সম্ভব নয়। এই কন্ডিশনটা হবে জেনেই কিন্তু উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিসি এর কাছে এক্সট্রা গ্রাউন্ড কভার্স চায়। তবে সেটা চেয়েও কিন্তু খুব একটা লাভ হলো না। এটা খুব একটা ভালো বিজ্ঞাপন নয় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য। তাই এটাই বলার যে ম্যাচটা হয়তো করা যেত অন্য স্টেডিয়াম হলে আজকে। কিন্তু একটাই ভালো খবর, সেটা হচ্ছে যে যখন নাকি ইন্সপেকশনটা শেষ হয়ে যায়, যখন আম্পায়ার দুপুর 2টোর সময় বলে যে না ম্যাচ করা আর সম্ভব নয়, সেক্ষেত্রে তারপরেই রোদ ওঠে কানপুরে এবং আগামী দুদিন কিন্তু বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই। তাই আশা করা যেতেই পারে যে আগামী দুদিন ম্যাচ হবে, যেটার জন্য কানপুরবাসী এতটা অপেক্ষা করছে এবং গ্রিন পার্কে একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষা করছে। আমি জানি না এই ম্যাচের কোনো ফলাফল আসবে কিনা, তবে একটা কিছুটা ফাইট ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে দেখতে চাইবে অবশ্যই কানপুরবাসী। তবে WTC র্যাঙ্কিং যেটা মেইন ফ্যাক্টর, যেটা গতকাল আমি বলছিলাম যে সেখানে কোনো প্রভাব পড়বে কিনা। যদি এই ম্যাচ ড্র হয়েও যায় তাহলেও কিন্তু ভারত শীর্ষস্থানে থাকছে, অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে থাকছে। আর অন্যদিকে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড টেস্ট ম্যাচেও শ্রীলঙ্কার দুরন্ত পারফরমেন্স, কিন্তু তা সত্ত্বেও এই WTC র্যাঙ্কিংয়ের খুব একটা কিন্তু রদবদল ঘটছে না। ভারত ড্র করলেও অবশ্যই ভারত শীর্ষস্থানে থাকবে। কিন্তু একই সঙ্গে এটাও বলি, যে কটা বল পাবে ভারতীয় ব্যাটাররা খেলার বা ভারতীয় বোলাররা যে কটা ওভার পাবে সেটা কিন্তু ঝালিয়ে নেবে। ড্রেস রিহার্সাল হবে আগামীতে। অবশ্যই আমরা জানি ভারত নিউজিল্যান্ড সিরিজ রয়েছে এবং তার থেকেও বড় যেটা বর্ডার গাভাস্কার সিরিজ 1992-তে 5 ম্যাচের সিরিজ হয়েছিল ভারত অস্ট্রেলিয়ার মধ্যে। তারপর এই প্রথম 2024-25-এ 5 ম্যাচের সিরিজ হবে। তাই ওটার দিকে কিন্তু পাখির চোখ রয়েছে আর তুল্যমূল্য লড়াই ওখানে হবে। তাই এই মানে চতুর্থ দিন এবং পঞ্চম দিনটা আশা করব যে অবশ্যই ভারতীয় ব্যাটাররা এবং বোলাররা ঝালিয়ে নেবে নিজেদের। এবং অবশ্যই সাকিব আল হাসান, এই নামটা ভুলে গেলে চলবে না। তিনি সম্ভবত মিরপুরে যাচ্ছেন না, মিরপুরে তার শেষ টেস্ট ম্যাচ খেলা হচ্ছে না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক অলরেডি বলে দিয়েছেন তিনি দায়িত্ব নিতে পারবেন না। কোনো ইন্ডিভিজুয়ালকে সিকিউরিটি দেওয়া বিসিবির কাজ নয়, একদম পরিষ্কার ভাষায় তিনি বলেছেন, একদম স্ট্রেট ব্যাটে খেলেছেন। সেক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে যে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ এই কানপুরেই হতে চলেছে এবং এই ম্যাচের পর তিনি আবার নিউ ইয়র্ক ফিরে যাবেন। তাই সাকিবও চাইবেন শেষ বেলায়, একদম বেলা শেষে তার জীবনের ইনিংস খেলতে। একদম, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। যদি যে চতুর্থতম দিন এবং পঞ্চমতম দিন, এই দুদিন খেলা ঠিক কতটা হয় বা হতে পারে, আবহাওয়া কি বলছে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের পাশাপাশি আমাদের নজর রয়েছে কিন্তু IPL এর দিকেও। এবং গতকালই আমরা দেখেছি জয়জ্যোতি যে IPL গভর্নিং কাউন্সিল তাদের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই একাধিক বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি জানতে চাইবো তোমার কাছে যে এই বিভিন্ন যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলি ঠিক কি? দেখো, বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো আলোড়ন ফেলে দিতে পারে। শুধু IPL বলে নয়, এর মানে বিভিন্ন দেশে বিভিন্ন লিগস হয়, আমরা জানি বিগ ব্যাশ হয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হয়। যে নিয়মগুলো হয়েছে, যে নিয়মগুলো আমি একটু বলে দিতে চাইবো যে 7.5 লক্ষ করে কিন্তু ম্যাচ ফি দেওয়া হবে। 7.5 লক্ষ টাকা, অর্থাৎ যে প্লেয়ার খেলবে ফ্র্যাঞ্চাইজির হয়ে তাকে ফ্র্যাঞ্চাইজি দিতে বাধ্য 7.5 লক্ষ। এবং যদি কোনো ক্রিকেটার পুরো সিজন খেলে, পুরো সবকটা ম্যাচ খেলে, তাহলে তাকে অতিরিক্ত 1,05,00,000 টাকা দেওয়া হবে। আর এই জন্য ম্যাচ ফি বাবদ 12,60,00,000 টাকা প্রতি ফ্র্যাঞ্চাইজিকে এক্সট্রা রেখে দিতে হবে। আমি একবার জানিয়ে রাখি যে রিটেনশনের দিক থেকে 5+1 এই থিওরিতে কিন্তু যাচ্ছে IPL এবং
5 জন ক্রিকেটার তো রাখতেই পাবে এবং আরও একজন ক্রিকেটার RTM বেসিসে, রাইট টু ম্যাচ, এই বেসিসে কিন্তু তাকে রাখা যাবে। তাই মোটামুটি 6 জন ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজি। আর তারপর থেকে কিন্তু একটা নাম ঘুরে ফিরে বারবার আসছে, মহেন্দ্র সিং ধোনি। তিনি কি খেলবেন পরবর্তী IPL? এবং এটাও বলা হচ্ছে যে এই যে নিয়মগুলো করা হয়েছে সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকে রাখার জন্যই কি এতটা শিথিল করা হয়েছে, মানে রিটেনশনের ক্ষেত্রে আমি বলছি। কি হবে কি না হবে সেটা তো পরের বিষয়, কারণ না মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে প্রেডিকশন করার ক্ষমতা কারণেই। আমি একবার পার্থক্যটা বলে দিচ্ছি। বিগ ব্যাশ লিগে যে এখন ম্যাচ ফিজ হয়েছে, সেক্ষেত্রে বিগ ব্যাশ লিগে যদি কোনো ক্রিকেটার পুরো লিগ খেলে সেক্ষেত্রে 2.5 কোটি টাকা পায়, এবং সেখান থেকে এইখানে যা এখন অবস্থা তাতে ম্যাচ ফি 7.5 লক্ষ প্লাস যদি পুরো সিজন খেলে সেক্ষেত্রে এক্সট্রা 1,05,00,000 টাকা। ধরো স্বর্ণালী, কোনো ক্রিকেটারের বেস প্রাইস 20 লক্ষ টাকা, সেই ক্রিকেটার যদি পুরো ম্যাচ খেলে সেক্ষেত্রে ম্যাচ ফি তো পাচ্ছি 7.5 লক্ষ এবং প্লাস এক্সট্রা কিন্তু 1,05,00,000 পাচ্ছে যদি প্রত্যেকটা ম্যাচ খেলায় ফ্র্যাঞ্চাইজি সেই ক্রিকেটারকে। তাই যারা নাকি কম দামে বিক্রি হচ্ছে বা বিক্রি হবে সেই ক্রিকেটাররাও কিন্তু মানে আশাহত হবেন না, কারণ এরপর অনেক চমক রয়েছে। আর এই সিস্টেমটা অবশ্যই কিন্তু আলোড়ন ফেলে দেবে অন্যান্য লিগেও। মানে IPL শুরু করলো, এটার দিকে অবশ্যই নজর থাকবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হোক বা সাউথ আফ্রিকায় যে T20 লিগ হয় বা সেক্ষেত্রে বিগ ব্যাশ লিগ হয়, সেখানেও কিন্তু এই ধরনের নিয়ম আগামীতে আসতে চলেছে, এটা বলা বাহুল্য। তাই একদম বিপ্লব তৈরি করবে এই রুলস, এই রেগুলেশন, সেটা এক কথায় বলাই যায়। একেবারে জয়জ্যোতি, অবশ্যই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের যেমন আলোচনা চলছে যে ভারত বাংলাদেশের দিকে যেমন আমাদের সেই ম্যাচ আগামীকাল এবং তার পরের দিন হবে কিনা সেদিকে যেমন আমাদের নজর থাকবে, তার পাশাপাশি IPL সেই বিষয়ে কিন্তু আমাদের একই সঙ্গে নজর থাকবে। অবশ্যই আমাদের একই সঙ্গে স্বর্ণালী আরো একটা বিষয় তোমাকে একটু আটকালাম, আমি একটু পার্থক্যটা বলে দিচ্ছি যে টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং T20 ম্যাচ, মানে দেশের হয়ে যারা খেলছে তারা কিরকম ফিস পাচ্ছে এবং IPL এ কিরকম ফিস, মানে কি কম্পারিজনটা সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। টেস্ট ম্যাচ বাবদ পার ডে ফিস হচ্ছে 3 লাখ টাকা, অর্থাৎ 15 লক্ষ টাকা পাবে কোনো ক্রিকেটার যদি সেই টেস্ট ম্যাচ খেলে। ওয়ানডে বাবদ ফি হচ্ছে 6 লক্ষ টাকা, T20 বাবদ ফিস হচ্ছে 3 লক্ষ টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে কেন IPL খেলার প্রতি ঝোঁকটা বাড়বে ক্রিকেটারদের, কারণ এইখানে যে টাকাটা পাবেন তারা সেটা কিন্তু একদম ধরাছোঁয়ার বাইরে। তাই দেশের হয়ে খেলার একটা আলাদা গরিমা থাকবে, আভিজাত্য থাকবে, সেটা আলাদা বিষয়। তবে অর্থের দিক থেকে যদি বলা হয় তাহলে সব কিছুকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গতকালের রাতের বৈঠকের পর এটা কিন্তু আরো ভীষণভাবে স্পষ্ট স্বর্ণালী। একেবারেই জয়জ্যোতি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র ক্রিকেটাররাই নয়, তার পাশাপাশি যারা ক্রীড়া প্রেমীরা রয়েছেন তাদের কাছেও কিন্তু IPL যথেষ্টই একটা আকর্ষণের জায়গা রয়েছে। অবশ্যই আমাদের এই আলোচনা জারি থাকবে, তবে এই মুহূর্তে একটা সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবারে আমরা যেদিকে নজর রাখবো, যে আমরা জানি যে হঠাৎ করে PT ঊষা তিনি কিন্তু খবরের শিরোনামে আবারও এসেছেন, কিন্তু কেন তিনি আবারও খবরের শিরোনামে জানবো জয়জ্যোতির কাছে। ঠিক কি কারণে আবার তিনি খবরের শিরোনামে জয়জ্যোতি? দেখো সোনালী, PT ঊষাকে নিয়ে কিন্তু মানে একটা নাটক চলছে বলা যেতে পারে। গত অলিম্পিক্স দেখো, সেই ভিনেশ ফোগাটের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন, তারপরে ভিনেশ ফোগাট বলেছিলেন যে তার সঙ্গে ছবি তোলার জন্য তিনি গিয়েছিলেন, কোনো লাভ হয়নি PT ঊষা থাকাতে। তবে এবার যেটা হয়েছে, এবার কিন্তু তার এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কিছু সদস্যই তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং 12 জন সদস্য IOC-তেও কিন্তু চিঠি দিয়েছেন। এবং যেটা বলা হচ্ছে যে একজন ব্যক্তির নিয়োগ নিয়ে তাদের আপত্তি। তার নাম হচ্ছে CEO রঘুরাম আয়ার, যার মান্থলি স্যালারি 25 লক্ষ টাকা। PT ঊষা পরিষ্কার বলছেন যে তার দিক থেকে সাফাই দিচ্ছেন এবং তিনি পাল্টা কিন্তু দিয়েছেন অবশ্যই। তবে এই নাটকটার শেষ কোথায় সেটা অবশ্যই দেখার। যে সদস্যরা 12 জন সদস্যরা পরিষ্কার বলছেন যে PT ঊষা স্বৈরাচারিতা দেখাচ্ছেন এখানে এবং এটা থামাতে হবে, সেই জন্য তারা IOC-র দ্বারস্থ হয়েছেন। তবে পাল্টা PT ঊষাও দিচ্ছেন। তাই এখনই কিন্তু পিকচার শেষ হয়নি, বলতেই হয় শাহরুখের ভাষায় যে পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। একেবারেই জয়জ্যোতি, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে তার পাশাপাশি আপনাদের যেমনটা প্রথমেই জানিয়েছিলাম যে ক্রিকেটের পাশাপাশি ফুটবলের দিকেও কিন্তু আমাদের একই সঙ্গে নজর থাকছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে 1975 সালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে মোহনবাগানকে 5-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল এবং সেখানে জোড়া গোল করেছিলেন শ্যাম থাপা। এবং সেই শ্যাম থাপার সঙ্গেই কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ কথা বলেছিলেন। তার কি প্রতিক্রিয়া এই সম্পর্কে শুনবো। তারপরে আমার ড্রিবলিংটা বহুত ভালো ছিল। দেখো ওই ইডেন গার্ডেনে
90,000 ক্রাউড, मतलब বাইরে এরকমই, বাইরে 10,000 হবে, এইরকম সব ক্রাউড ছিল। তো আমি এখনই বিশ্বাস করতে পারছি না ওই সময় ওই কিভাবে আমি 4টা ডিফেন্ডারকে বিট করলাম 1 বাই 1 মোহনবাগানে বিট করে আমি ওই গোলটা করেছিলাম। পড়ে গিয়েছিলাম আমি, বাউ পাউতে আমি বল ঠেলে দিয়েছি কোনায়, ওটা ভাগ্যে ভালো গোল হয়েছে। ওই গোলে জিতেছিল 75-এ, আর ইস্ট বেঙ্গল 6 রেকর্ড ইয়ার হয়েছিল। মোহামেডান রেকর্ড ভেঙেছিলাম, আকবর, হাবিব, নাইম সব মোহামেডান চলে গিয়েছিল ওই বরস ইস্ট বেঙ্গল ছেড়ে, তবে ওরা রুখতে পারেনি মোহামেডানকে। আমরা 2 গোলের মধ্যে 1 গোল আমি করেছিলাম, 1 গোল সাইড সুভাষ ভৌমিক করেছিল। আপনাদের শোনালাম শ্যাম থাপারকে প্রতিক্রিয়া, জয়জ্যোতি আমরা শুনলাম তার কথা, কিন্তু তার পাশাপাশি আরো একটা বিষয় অবশ্যই ভুললে চলবে না জয়জ্যোতি, যে গতকাল আমরা দেখেছি যে মোহনবাগান ম্যাচে হেরেছে, তার আগের দিন ইস্ট বেঙ্গল, অথচ সেই গৌরবোজ্জ্বল যে অধ্যায় সেটার কিন্তু আর পুনরাবৃত্তি অন্তত পক্ষে এই বছর এই দিন দেখা গেল না। দেখো, এই যে 1975 নিয়ে শ্যাম থাপা বললেন, সেই সময় আমিও জন্মাইনি, তুমিও জন্মাওনি, তবে যা শোনার কথা যে এই ম্যাচটা কিন্তু থেকে যাবে যতদিন ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকবে। 1975-এর এই আইএফএ শিল্ডের ম্যাচও থাকবে, আর 14th টাইটেল জিতেছিল এই ম্যাচটা জেতার পর ইস্ট বেঙ্গল। বলে রাখি যে শ্যাম থাপা তো জোড়া গোল করেছিলেন, সুরজিৎ সেনগুপ্ত একটি গোল, রঞ্জিত মুখার্জি একটি গোল এবং শুভঙ্কর সান্যাল একটি গোল করেছেন। ইডেন গার্ডেন্স এই ম্যাচ হয়, আর ম্যাচের পর কিন্তু মানে উৎসবের আকার নেয়। তাই তুমি যেটা বললে যে সেই দিনের ইস্টবেঙ্গল আর আজকের ইস্টবেঙ্গলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আবেগটা বোধহয় ফুটবলারদের মধ্যে এখন সেভাবে কাজ করে না যেটা 70 দশকে কাজ করতো। তবে আশা রাখবে ইস্টবেঙ্গল সমর্থকেরা, এই যুগের ইস্টবেঙ্গল সমর্থকেরা, যে সেই ঝলক একটু হলেও যেন দেখাতে পারে ইস্টবেঙ্গল। কারণ এখনও পর্যন্ত তুমি দেখো এই আইএসএলে যা অবস্থা, প্রতিটি ম্যাচ কিন্তু হেরেছে ইস্টবেঙ্গল, আর পয়েন্ট টেবিলেও 12 নম্বরে যদি আমি ভুল না হই তারা রয়েছে। অপরদিকে মোহনবাগানও কিন্তু গতকাল হেরেছে এবং ডিফেন্সের খুব বাজে অবস্থা। একই সঙ্গে যা অবস্থা যে ডিফেন্স খারাপ, মলিনার যা স্ট্র্যাটেজি সেটাও কিন্তু মেনে নিতে পারছে না। ডিফেন্স খারাপ হওয়াতে কোথাও যেন মাঝমাঠও সেই অন্তঃশ্বাস শূন্যতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে একদম অগোছলো বলে যেতে পারে যে বাংলার 2 প্রধান। আর একই সঙ্গে এটাও বলার যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে যদি ফিরতে হয় তাহলে প্লেয়ারদেরই কিন্তু ফেরাতে হবে, কারণ কোচ মাঠে গিয়ে খেলবেন না, খেলতে হবে ফুটবলারদের। এখানে যারা যারা প্লেয়ার রয়েছে তাদেরকে অবশ্যই খেলতে হবে। তবে মলিনারকে একদম বলা যেতে পারে, মলিনার যে অবস্থা কোয়াদ্রাতের মতোই, মলিনাকে একদম টার্গেট করা হচ্ছে যে ফিরিয়ে আনা হোক হাবাসকে। হাবাস আমরা জানি গতবার কি পারফরমেন্স দিয়েছেন কোচ হিসেবে, আর তার আগেও ফেরান্দো দুরন্ত পারফরমেন্স দিয়েছেন, তাই সেটা কোথাও যেন আমরা পাচ্ছি না। আর এখন এই মুহূর্তে আমি এই ইস্টবেঙ্গল মোহনবাগান এটা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বহুদিনের ফুটবল করেসপন্ডেন্ট স্বপন পাল। স্বপনদা অবশ্যই প্রতিটি ম্যাচ দেখছেন এবং তার অ্যানালিসিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্বপনদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। স্বপনদা, ইস্টবেঙ্গল মোহনবাগানের কি হলো? মোহামেডান যেখানে একটি ম্যাচ জিতলো, সেক্ষেত্রে মোহনবাগানও গত ম্যাচ হেরেছে। ইস্টবেঙ্গলের কথা আর কি বলবো, সেক্ষেত্রে তো তারা একটি ম্যাচও জিততে পারেনি। কোথায় এই খামতিটা রয়েছে বলে মনে হয় তোমার? দেখো, খামতি সবথেকে বড় ব্যাপার 2 প্রধানেই, যে মাথায় কিছুটা শক্ত করলো কিন্তু গোড়ায় একেবারে নরম, মানে একদম লুজ। রক্ষণ যেটা বলছে 2 প্রধানের রক্ষণ কিন্তু খুবই খারাপ অবস্থা। তাহলে মোহনবাগান যদিও কিছুটা ভালো অবস্থায় আছে, তারা একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, এই গতকাল বেঙ্গালুরু 3 গোল হেরেছে। ইস্ট বেঙ্গল কিন্তু একই অবস্থা, 3টে ম্যাচে হেরেছে। সুতরাং যে জায়গাটা দরকার যে রক্ষণ শক্তিশালী করে, তা বিশেষ করে মাঠ থেকে রক্ষণ, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা গলদ আছে। এই যার কারণে বারবার কিন্তু ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে। খুবই আশ্চর্যের বিষয়, মোহামেডান কিন্তু এবছরে কিন্তু আইএসএল এ অভিষেক ঘটেছে, আইএসএল এ কিন্তু যথেষ্ট পারফরমেন্স, মোহনবাগানের উপরে উঠে এসছে মোহামেডান, তারপরে মোহনবাগান। আর ইস্টবেঙ্গলের কথা তো কি বলবো, বলাই যায়, এখন 12 নম্বরে আছে। সেক্ষেত্রে 2 প্রধানের এখন যা অবস্থা, তাতে যদি বাকি ম্যাচগুলো রিকভারি না করতে খুবই দুঃখ আছে বলা যায়। বিপদনে জয়, একটা কথা বলে রাখি, সব থেকে এই মুহূর্তে মোহনবাগানের আরো একটা বড় সংকটের সময়। মোহনবাগানের স্বপনদা একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে অবস্থা যেখানে কার্লোস কুয়াদ্রাতের বিরুদ্ধে স্লোগান উঠছে যে গো ব্যাক কুয়াদ্রাত, একই সঙ্গে আজকে সোশ্যাল মিডিয়াতে
একটা ছবি দেখলাম, সেখানে লেখা ব্রিং ব্যাক হাবাস, অর্থাৎ কোচেরা কিন্তু একদম ব্যাকফুটে বলা যায় এবং প্রচন্ড চাপে রয়েছে। কোয়াদ্রাত বলছেন যে সময় দিতে হবে, তবে আর কবে, এই স্লোগানটাও কিন্তু উঠছে সেই অরিজিৎ সিং এর গান ধরে। কি বলবে? দেখো বড় ক্লাবে না যখন কোনো কোচ পরপর ব্যর্থ হয় তখন এই অবস্থায় ওঠে, কারণ এখানে বড় ক্লাব হচ্ছে সমর্থক বেস ক্লাব। সুতরাং যখনই কোনো ব্যর্থ হবে তখন সমর্থক দেখতে আওয়াজ উঠবে, কর্মকর্তা দিয়ে আওয়াজ উঠবে, প্রাক্তন দেখতে প্রাক্তন ফুটবলারও কিন্তু একইভাবে বলছে এই মুহূর্তে কোয়াদ্রাতে সরে যাওয়া উচিত, কারণ যেই অবস্থা আছে তার মানসিক এখান থেকে কিন্তু রিকভারি করতে গেলে কিন্তু একজন কোচ দরকার, হাবাসের মতো কোচ দরকার বা আরো ভালো কোচ দরকার। যখন এইখানটা হয় দেখবে তখন মোরালি অনেকটা ডাউন হয়ে যায় প্লেয়াররা, নতুন কোচ আসলে কিন্তু তার টোটকায় আবার ঘুরে দাঁড়ায়। সেরকম একটা পরিকল্পনা চলছে। অনেক অনেক ধন্যবাদ স্বপনদা তোমাকে। আমরা আশা রাখবো এটাই যে মলিনা এবং কোয়াদ্রাতের সুদিন ফিরবে, ইস্টবেঙ্গল মোহনবাগান আবারও জয়ের স্মরণীতে ফিরবে। একেবারেই তাই, অবশ্যই সেদিকেও আমাদের নজর তো থাকবেই যে জয় স্মরণীতে যেন ফেরে আবারও বাংলার এই দুই প্রধান। অবশ্যই আমাদের স্টেডিয়াম বুলেটিনের আলোচনা তো চলতে থাকবে খেলার খবর। তবে আজ স্টেডিয়াম বুলেটিন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।